ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এ টু জেড জিএস সেন্টারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি ক্ষুদ্র দেশ কাতার সম্পর্কে, অর্থাৎ কাতারের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূ রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আজকের ক্লাসে বিশদে আলোচনা করা হবে। আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপের দিকে লক্ষ্য করি তাহলে দেখব কাতার এশিয়া মহাদেশের পশ্চিম দিকে এবং সৌদি আরবের পূর্ব দিকে অবস্থান করেছে এবং এর আয়তন হচ্ছে খুবই ছোট, অর্থাৎ ক্ষুদ্র একটি রাষ্ট্র যেটা মধ্যপ্রাচ্যে অবস্থান করেছে, যার নাম হচ্ছে কাতার। আর এই কাতারের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কাতারের পূর্ব দিকে রয়েছে পারস্য উপসাগর, উত্তর দিকেও রয়েছে পারস্য উপসাগর এবং পশ্চিম দিকে রয়েছে বাহরাইন উপসাগর। কেবলমাত্র দক্ষিণ দিকে স্থল সীমান্ত রয়েছে। কাদের সাথে স্থল সীমান্ত রয়েছে? যেমন ইউএইর সাথে কিছুটা স্থল সীমান্ত রয়েছে এবং সৌদি আরবের সঙ্গে তোমার কিছুটা স্থল সীমান্ত কাতারের রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ দিকে। আর বাকি যে সীমান্ত রয়েছে সমগ্র সীমান্তটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, অর্থাৎ সমুদ্র দিয়ে ঘেরা হচ্ছে কাতার। আর কাতারের রাজধানী যদি আমরা দেখি তাহলে দেখব পারস্য উপসাগরের উপকূলে এবং দেশের পূর্ব দিকে অবস্থান করেছে। আর কাতারের রাজধানীর নাম হচ্ছে দোহা। তাহলে কাতারের রাজধানীর নাম কি আছে? দোহা। এবং কাতারের যে সরকারি ভাষা সেটা হচ্ছে তোমার আরবি, অর্থাৎ আরবি হচ্ছে কাতারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তবে স্থানীয়ভাবে ইংলিশ, হিন্দি সহ আরও অন্যান্য বিভিন্ন ভাষার প্রচলনও তোমার লক্ষ্য করা যায়। এবং কাতারের যে মুদ্রা রয়েছে তার নাম হচ্ছে রিয়াল। কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এবং জনসংখ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কাতারের 2025 সাল অনুসারে 31 লক্ষ জনসংখ্যা কাতারে বসবাস করে। আর এই 31 সংখ্যক জনসংখ্যার মধ্যে 65% হচ্ছে ইসলাম সম্প্রদায়ভুক্ত, 15% হচ্ছে হিন্দু সম্প্রদায়ভুক্ত এবং 13% হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ কাতারের একটা বৃহৎ জনসংখ্যা হচ্ছে ইসলাম সম্প্রদায়ভুক্ত। এই কারণে কাতার হচ্ছে একটি ইসলামিক রাষ্ট্র। আর এই 65% জনসংখ্যাই হচ্ছে কাতারের আদি এবং প্রকৃত অধিবাসী। এছাড়া 15% হিন্দু এবং 13% খ্রিস্টান সম্প্রদায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে কর্মসূত্রে গিয়ে বাসিন্দা হিসাবে বসবাস করছে। আমরা কাতারের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করি তাহলে দেখব পুরো কাতারে কোথাও পাহাড় বা পর্বতের লক্ষ্য করা যায় না। সমগ্র কাতার হচ্ছে প্রায় সমতল ভূমি, তবে কোথাও উঁচু নিচু জায়গা রয়েছে। আর এই সমতল ভূমির জলবায়ু হচ্ছে মরু প্রকৃতির, বৃষ্টিপাত হয় না, শুষ্ক প্রকৃতির জলবায়ু। তাই কাতার হচ্ছে একটি মরু অঞ্চল বা মরু অঞ্চলের অন্তর্গত হচ্ছে সমগ্র কাতার। তাই কাতারের যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সেই বৈচিত্র্য বিশেষ লক্ষ্য করা যায় না। সমগ্র কাতারই হচ্ছে মরুভূমির অন্তর্গত। আমরা কাতারের ইতিহাস যদি লক্ষ্য করি তাহলে দেখব কাতারের এক সুপ্রাচীন ইতিহাস রয়েছে। তোমার খ্রিস্টপূর্ব থেকেই কাতারের মানুষের বসবাস প্রচলিত ছিল। তবে সপ্তম শতকে কাতারে ইসলামের আগমন ঘটে এবং সেই সময় কাতারের সমস্ত জনগণ ইসলাম ধর্মাবলম্বী হয়ে পড়ে। তার পরবর্তী সময় বিভিন্ন রাজবংশ কাতারে শাসনকার্য পরিচালনা করেছে। যেমন 1500 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে কাতারে এসেছে পর্তুগালিরা চলে যাওয়ার পরে এসেছে ওসমানীরা এবং ওসমানী সাম্রাজ্যের পতনের পরে কাতারে 1800 থেকে 1900 সালের মধ্যে ব্রিটিশরা শাসনকার্য পরিচালনা করেছে। কারা শাসনকার্য পরিচালনা করেছে? ব্রিটিশরা। আর এই ব্রিটিশদের শাসনকালেই কাতারে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে, সেটা হচ্ছে কাতারে তোমার 1939 খ্রিস্টাব্দে প্রথম তেলের খনি আবিষ্কৃত হয়। আর এই তেলের খনি আবিষ্কারের পর থেকে কাতারের যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থা দ্রুত পরিবর্তন হতে থাকে এবং একটি দরিদ্র দেশ থেকে একটি ধনী রাষ্ট্রে দ্রুত উত্থান ঘটতে থাকে কাতারের। এর পরবর্তী সময় অর্থাৎ 1971 খ্রিস্টাব্দে কাতার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে
আর এই স্বাধীনতার পরবর্তী সময় বিভিন্ন সরকার গঠিত হয়, কিন্তু সরকার দীর্ঘদিন স্থায়ী হয়নি। তাই এমতো অবস্থায় 1995 খ্রিস্টাব্দে কাতারে এক অভ্যুত্থান ঘটে। আর এই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা লাভ করে আল থানি নামক একজন ব্যক্তি, বিন খালিফা আনথানি। তাহলে নাম কি আছে? বিন খালিফা আল থানি নামক ব্যক্তি 1995 সালে কাতারে এক সেনা অভ্যুত্থান ঘটায় এবং অভ্যুত্থান ঘটানোর পরে ক্ষমতায় আসে। আর তার কার্যকাল থেকেই কাতারের অগ্রগতি আরও ত্বরান্বিত হয় এবং দ্রুত হারে কাতার ধনী রাষ্ট্রের দিকে অগ্রগতি বা অগ্রসর হয়। তিনি এই সময় কি করেন? সমগ্র দেশে রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো নির্মাণ করতে থাকে এবং এই নির্মাণের ফলে কাতার একটি উন্নত রাষ্ট্রে বা ধনী রাষ্ট্রে পরিণত হয়। আর এই আল থানি শাসনকার্যেই 1996 খ্রিস্টাব্দে কাতার থেকে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠা করেন। আল জাজিরা তাহলে আল জাজিরা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে প্রতিষ্ঠিত হয়। কার হাত ধরে হয়েছিল? মোহাম্মদ বিন আল থানির হাত ধরে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠিত হয়। আর এই আল জাজিরার যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টার হচ্ছে কাতারের রাজধানীতে অবস্থান করেছে এবং তাদের চ্যানেলের প্রধান ভাষা হচ্ছে আরবি। এছাড়া হিন্দি ছাড়াও অন্যান্য বহু ভাষায় তাদের চ্যানেলের যে খবর সেগুলো প্রস্তাবনা করা হয়ে থাকে। আমরা যদি কাতারের সাথে ভারতের সম্পর্ক লক্ষ্য করি তাহলে দেখব কাতারের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং কাতারের সাথে প্রথম সম্পর্ক স্থাপিত হয় 1973 খ্রিস্টাব্দে। 1973 খ্রিস্টাব্দ থেকে কাতারের সাথে ভারতের যে সম্পর্ক সেটা আরও গভীর হতে থাকে এবং কাতার থেকে ভারতের সঙ্গে বা কাতার এবং ভারতের মধ্যে এক বিপুল অঙ্কের বাণিজ্য চলে। যেমন 20 বিলিয়ন ডলারের বাণিজ্য কাতার এবং ভারতের মধ্যে সংগঠিত হয়ে থাকে প্রত্যেক বছর। তাহলে 20 বিলিয়ন বাণিজ্যের মধ্যে কাতার থেকে ভারতবর্ষ প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল ক্রয় করে, আবার কাতার ভারতবর্ষ থেকে এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রী, চাল ডাল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করে থাকে। এছাড়া কাতারের সাথে ভারতের সামরিক সম্পর্ক ভালো রয়েছে এবং বিভিন্ন সময় কাতারের সাথে বিভিন্ন নৌমহড়া হয়েছে ভারতবর্ষের সঙ্গে, অর্থাৎ সামরিক সম্পর্ক কাতারের সঙ্গে বেশ ভালো। যেরকম 2023 সালে ভারতের 8 জন নাবিক কাতার দ্বারা গ্রেপ্তার হন গুপ্তচর বৃত্তির অভিযোগে এবং স্থানীয় যে আদালত রয়েছে সেই আদালত তাদের ফাঁসির অর্ডার দিয়ে দেয়, কিন্তু ভারত তার কূটনীতির মাধ্যমে 2024 সালে তাদেরকে দেশে ফেরত আনেন, অর্থাৎ কাতার থেকে ছাড়িয়ে ভারতে নিয়ে আসেন। এ থেকে আমরা বুঝতে পারছি কাতার এবং ভারতের মধ্যে একটি ভালো আর্থিক এবং সামরিক সম্পর্ক রয়েছে। তাহলে এই হচ্ছে কাতারের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক সম্পর্কিত বিশদ আলোচনা। তবে যারা এখনও আমাদের A to Z GS সেন্টার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।